গর্ভাবস্থা একটি সংবেদনশীল সময়। এই সময়টাতে কিন্তু গর্ভবতী মায়েদের সুস্থ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা এই সুস্থ থাকার উপরেই কিন্তু নির্ভর করে তার ডেলিভারিটা আসলে কতটুকু স্মুথলি হবে, ডেলিভারির পরবর্তী সময়টাতে মা কতটুকু সুস্থ থাকবে, সেই সাথে গর্ভস্থ শিশুর ভবিষ্যৎ বিকাশ, তার বুদ্ধির বিকাশ, কগনিটিভ ডেভেলপ সব কিছুই কিন্তু নির্ভর করে মায়ের সুস্থতার উপর। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে গর্ভবতী মায়েদের কিন্তু আয়রনের ঘাটতি এবং আয়রনজনিত যে এনিমিয়া, এটি কিন্তু অনেক বেশি দেখা যায় এবং এটিকে কিন্তু এখন বলা হচ্ছে যে একটা বড় জনস্বাস্থ্য সমস্যা। আজ আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আমি নুসরাত দিবা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গর্ভাবস্থায় আয়রনের ঘাটতি, রক্তশূন্যতা ও ব্যবস্থাপনা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর রাশিদা খানম, বিভাগীয় প্রধান, অপস অ্যান্ড গাইনি, ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটাল। আমাদের সঙ্গে আরও রয়েছেন ডক্টর ফারজানা শারমিন, সহযোগী অধ্যাপক, অপস অ্যান্ড গাইনি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি প্রথমে অধ্যাপক ডক্টর রাশিদা খানম, আপনাকে দিয়ে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। যেটি প্রথমেই বলছিলাম যে গর্ভাবস্থা তো একটা খুব সংবেদনশীল সময় এবং যে কোনো নারীর জন্য কিন্তু খুব প্রত্যাশিত একটা সময়, যেন তিনি সুস্থ থাকেন, তার গর্ভস্থ শিশু যেন সুস্থ থাকে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখেছি যে গর্ভকালীন সময়টাতে আয়রনের ঘাটতি দেখা দেয় এবং আয়রনের ঘাটতির জন্য কিন্তু তাদের অ্যানিমিয়া হচ্ছে এবং অন্যান্য অনেক ধরনের কমপ্লিকেশনস দেখা দিচ্ছে। আপনার কাছে প্রথমেই জানবো যে অ্যানিমিয়া বলতে আসলে কি বোঝায়, খুব সহজভাবে। আসলে অ্যানিমিয়া হচ্ছে রক্ত স্বল্পতা, আমরা যদি বাংলায় বলি রক্ত স্বল্পতা। তো আমাদের সারা গায়ের যে রক্ত সঞ্চালন হয়, অক্সিজেন সাপ্লাই যায়, যে আমাদের ব্লাড যে অক্সিজেন ক্যারি করে সেটা কিন্তু হিমোগ্লোবিন করে, আর হিমোগ্লোবিনটা তৈরি করতে আমাদের লাগে আয়রন। আয়রন ছাড়াও ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এসব লাগে হিমোগ্লোবিন তৈরি করতে। তো কোনো কারণে যদি রক্ত স্বল্পতা দেখা দেয় তাহলে পুরা প্রেগনেন্সিটাই মাটা সাফার করতে থাকে। তো এই যে রক্ত স্বল্পতা, এটাকেই আমরা অ্যানিমিয়া বলি এবং আমাদের একটা রক্তের মাত্রা নির্ধারণ করা আছে, যে যেমন ধরেন 10 গ্রাম পার DL এরকম থাকা উচিত অ্যাটলিস্ট মিনিমাম। তো যদি কারো এর অনেক নিচে চলে যায়, 6 গ্রাম পার DL এরকম হয়, তাহলে আমরা বলি সিভিয়ার অ্যানিমিয়া, মানে সিভিয়ার রক্তশূন্যতা, মারাত্মক রক্তশূন্যতা। তারপরে 6 থেকে যদি 8-9 পর্যন্ত থাকে, এটাকে আমরা বলি যে মডারেট রক্তশূন্যতা। আর 6-এর নিচে গেলে তো বললাম যে খুবই মারাত্মক, আর 10-এর উপরে থাকলে 10 থেকে 12 পর্যন্ত, 12-13 পর্যন্ত নর্মাল। তো এর নিচে যদি আমাদের হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন থাকে তাহলে আমরা রক্তশূন্যতা বলি। আর এই রক্তশূন্যতাটা হচ্ছে যে রোগীরকে অনেকভাবে আক্রান্ত করে। যেমন একটা মা দুর্বল থাকে, সারাক্ষণ তার দুর্বলতা লাগে, তার মাথা ব্যথা হতে পারে, ইরিটেট থাকে, তার হৃদস্পন্দন বেড়ে যায়, বুক ধড়ফড় করে, এরকম মানে মাকেও আক্রান্ত করে, বাচ্চাকেও আক্রান্ত করে। বাচ্চাটাও দেখা যায় যে মানে ছোট বাচ্চার জন্ম হয়, সময়ের আগে জন্ম হয় এবং পরবর্তীতে বাচ্চার বিকাশেও সমস্যা হয়, কগনিটিভ ডিফেক্ট হয়। আমরা লক্ষণগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব পরবর্তী সময়। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে গর্ভাবস্থায় কেন আয়রনের চাহিদাটা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি বেড়ে যায়। যেটা হচ্ছে, আমরা জানি গর্ভাবস্থায় মা তার নিজের নিউট্রিশনাল স্ট্যাটাস সাথে বাচ্চা, অনাগত যে সন্তান, তার দুটার কিন্তু মাকে মেনটেন করতে হচ্ছে। সুতরাং এটাই হচ্ছে মেইন কারণ। আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশগুলোতে আমরা দেখছি যে প্রেগনেন্সির আগে থেকে অনেকে দেখা যাচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ভুগছে, রক্ত স্বল্পতাতে ভুগছেন। এবং আমাদের দেশে যেটা হয় যে কিন্তু প্রি প্রেগনেন্সি একটা প্ল্যানিং হয় না, হঠাৎ করে প্রেগনেন্সি, এবং মা দেখা যাচ্ছে নিজেই আগে থেকে রক্ত স্বল্পতায় আছেন, সাথে যখন সে একটা বাচ্চা ক্যারি করতেছে, বাচ্চার ডিমান্ড, সো দেয়ার ইজ ইনক্রিজ ডিমান্ড এবং প্রিভিয়াস তার ডেফিসিয়েন্সি, এই দুটার ব্যালেন্সই দেখা যাচ্ছে যে প্রেগনেন্সিতে, গর্ভ অবস্থাতে আসলে এই যে রক্ত স্বল্পতাটা একটু বেশি। এবং আমরা বিভিন্ন পরিসংখ্যানে কিন্তু দেখেছি যে বাংলাদেশে কিন্তু প্রায় 43%-এর মতো কিশোরীরা
অ্যানিমিয়াতে ভুগছে এবং আপনি যেমনটি বললেন যে শুধুমাত্র প্রেগনেন্সি নয়, প্রেগনেন্সির আগে থেকেই কিন্তু তাদের অ্যানিমিয়া রিলেটেড প্রবলেমটা হচ্ছে। আপনার কাছে আসলে কি মনে হয় যে যেটা আপনি বলছিলেন যে প্রি কনসেপশনাল একটা যে প্ল্যানিংটা, হ্যাঁ, এটা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলে অবশ্যই এটা প্রি প্রেগনেন্সি একটা প্ল্যানিং যদি থাকে, যেমন আমরা জানি কোনো জায়গায় আমরা একটা এক্সাম দিতে যাচ্ছি, সো এক্সামের আগে একটা প্রিপারেশন থাকে, আর প্রিপারেশন যত ভালো হয় রেজাল্টও তত ভালো হয়। ঠিক সেমভাবে প্রেগনেন্সিটাও তাই। প্রি প্রেগনেন্সি অবস্থাতে অর্থাৎ গর্ভপূর্ববস্থায় চেক আপ যদি করা হয়ে থাকে, তখনই যদি টেস্ট করে দেখা যায় যে তার রক্ত স্বল্পতা আছে, তাহলে সেটা কিন্তু কারেকশন করে প্রেগনেন্সি নিলে আউটকামটা ভালো হবে। এবং আমাদের দেশে যে ইনডাইরেক্ট ম্যাটার্নাল যে মর্টালিটি, তার মধ্যে কিন্তু এনিমিয়া ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কজ। এবং আমরা আরও যদি দেখি যে আমাদের কিন্তু কৈশোর যে কালীন যেই সময়টাতে পিরিয়ড হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে খাবারের ডেফিসিয়েন্সি, এই সমস্ত কারণে কিন্তু যেটা বলছিলেন যে কিশোরী মেয়েরা কিন্তু আগে থেকেই এনিমিয়াতে ভুগছে। এবং আমাদের দেশে কিন্তু এখনও পর্যন্ত যদি আমরা বলি কৈশোরকালীন বিবাহ বা কম বয়সী যে 18 বছরের বয়সের নিচে, সেটা কিন্তু এখনও আছে। এবং এরাই যখন মা হচ্ছে তারা কিন্তু আরও বেশি ভালনারেবল হচ্ছে এবং ঝুঁকিতে তারা বেশি পড়ছে। তো এটাই আসলে কারণ যে তারা আগে থেকে ডেফিসিয়েন্সি থাকছে এবং প্রেগনেন্সিতে তার এই বাচ্চা ক্যারি করার, বাচ্চার ডিমান্ড মেটানোর জন্য তখন সেই সমস্যাটা আরও বেশি বাড়ছে। এবং আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে প্রি প্রেগনেন্সি একটা প্রস্তুতি নেওয়ার মাধ্যমে একটা প্রেগনেন্সি নেওয়া। এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি বলছেন যে ওভারঅল যদি আমরা বলি যে নারীদের মধ্যে আসলে এনিমিয়ার ঘাটতিটা অনেক বেশি, এটাকে আসলে প্রিভেন্ট করার জন্য বা এই সম্পর্কে যেন তারা একটু সচেতন থাকে, কি করা আসলে যেতে পারে, বা আপনাদের তরফ থেকে কোনো ধরনের ইনিশিয়েটিভ বা কাউন্সিলিং বা অনেক ধরনের সেমিনার সিম্পোজিয়ামের কিন্তু আয়োজন করা হয়ে থাকে, কিভাবে আসলে সচেতন করা যায়? আসলে প্রত্যেকটা রোগ কিন্তু প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ আমরা যদি আগে থেকে প্রতিরোধ করতে পারি সেটা ভালো। সুতরাং এনিমিয়ার ক্ষেত্রেও কিন্তু তাই। তো আমরা এই বিষয়ে আসলে আমাদের ডাক্তারদেরও যেমন ভূমিকা রয়েছে, স্কুলের শিক্ষকদের, মাদ্রাসা টিচারদের, মাস মিডিয়া, পত্রিকা, বিভিন্ন সিম্পোজিয়াম, হ্যাঁ, সব কিছুরই কিন্তু আসলে একটা নির্দিষ্ট রোল রয়েছে। সো আমরা যেটা করতে পারি যে আগে থেকেই যখন পিরিয়ড হচ্ছে, পিউবার্টি পিরিয়ডে তার যাতে রক্ত স্বল্পতা না হয়, এর জন্য তাদের মাঝে মাঝে পিরিয়ডিক চেক করা, স্কুলগুলো সেটা করতে পারে, তারা অ্যারেঞ্জ করতে পারে এ ধরনের। এবং যদি এরকম ডেফিসিয়েন্সি থাকে তাদেরকে আয়রন আগে থেকে দেওয়া, পিরিয়ডকালীন রক্ত বেশি যদি যেয়ে থাকে সেক্ষেত্রে আমাদের নজর দিতে হবে, ওই সময় এক্সট্রা খাওয়া বা রক্ত যাতে বেশি না যায় সেটা নজর দেওয়া। সাথে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, বাংলাদেশে কিন্তু কৃমি একটা ইম্পর্টেন্ট কারণ রক্ত স্বল্পতার জন্য। সুতরাং কৃমিনাশক ওষুধগুলো প্রত্যেক 2-3 মাস পর পর খাওয়া, এই জাতীয় যে প্ল্যানগুলো করা যেতে পারে। প্লাস ডাক্তারের কাছে আসলে অবশ্যই তো আমরা এনিমিয়া হওয়ার একটা কারণ হতে পারে, আপনি কৃমির কথা বলছেন, কারণটা আমরা আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আমি ডক্টর রাশিদ আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে একজন গর্ভবতী নারী আসলে কিভাবে বুঝতে পারবে যে তিনি অ্যানিমিয়ার কারণে তিনি ভুগছেন বা তার ডেফিসিয়েন্সি রয়েছে? অ্যানিমিয়া হলে সে তো বুঝবে, মানে কি, সে সাধারণত বলে যে তার খুব দুর্বল লাগে, সে ইরিটেশন বোধ করে, তার মাথা ব্যথা হয়, বুক ধরফর করে, তারপরে যদি ফ্যাকাশে হয়ে যায়, রোগী নিজেও বলে যে আমি আগে থেকে ফ্যাকাশে হয়ে গেছি। তারপরে অনেক সময় আমরা যেটা বলি যে ওরা নিজেরাই আবার চোখামুখ করে দেখায় যে দেখেন ডাক্তার আপা আমি ফ্যাকাশে হয়ে গেছি। তারপরে যে নখটা হয়ে যায়, স্পুন শেপ, কলিনাইকিয়া বলি আমরা, এরকম স্পুন শেপ নখ হয়ে যায়। তো এগুলা দেখে সে ধারণা করতে পারে যে সে রক্তশূন্যতায় ভুগছে। এর বাইরেও আপনি বলছিলেন যে আসলে অনেক ধরনের সিমটম রয়েছে এবং সিমটমগুলোর মধ্যে আপনি বলছিলেন যে ফ্যাটিকনেস বা দুর্বলতা, কিন্তু প্রেগনেন্সিকালীন সময়টাতে কিন্তু এই দুর্বলতাটাকে কিন্তু তারা মনে করে যেটা আমার স্বাভাবিক দুর্বলতা, তো প্রেগনেন্সির জন্যই কিন্তু হচ্ছে। বিশেষ করে আমি যদি শহরাঞ্চলের বাইরে প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামের যে মহিলারা রয়েছে তারা কিন্তু বিষয়টাকে আসলে ইগনোর করে থাকে। তো তাদের আসলে নলেজটাকে দেওয়ার জন্য বা সচেতন করার জন্য ওদের কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা বলি গ্লসাইটিস, আমাদের জিহ্বাটাতে একটু একটু মানে উঁচু নিচু থাকে, ওটা স্মুথ হয়ে যায়, টাংটা জিহ্বাটা স্মুথ হয়ে যায়। তারপরে এখানে বলে ঘা হয়, অ্যানগুলার স্টোমাটাইটিস, এই মুখের কোণে ঘা হয়, এটা দিয়ে বুঝতে পারে। তো বললাম তো স্পুন শেপ নখ হয়, আর খুব বুক ধরফর করতে থাকে, ওদের মাথা ব্যথা হয়, এটা দিয়ে ওরা বুঝতে পারবে যে ওরা রক্তশূন্যতা। এরকম মনে হলে ডেফিনেটলি, আর এখন তো আসলে কমিউনিটি হেলথ সেন্টারগুলো সব জায়গায় আছে, গ্রামে গঞ্জে ছড়ানো, তাই না? আমাদের প্রতি 6,000 মহিলার জন্য কিন্তু একটা হেলথ সেন্টার রয়ে গেছে গ্রামে।
তো ওরা যদি যায়, আমরা হিমোগ্লোবিন চেক করা কিন্তু খুবই সোজা, একটা হিমোগ্লোবিন চেক করলেও তো বোঝা যায় যে রক্ত স্বল্পতায় ভুগছেন। আর যেটা হয় যে আসলে রক্ত স্বল্পতাটা যদি ওদের নলেজটা আমাদের যেটা ও বলছিল যে আমাদের মাস মিডিয়া যদি সবসময় বলতে থাকে যে আমাদের কোথায় আয়রন পাই, আমরা কোন খাবারে আয়রন পাই, যেমন আমরা আয়রন পাই রেড মিটে, মাংসে, লাল মাংসে, তারপর কলিজাতে, তারপরে হচ্ছে ডালের পাওয়া যায় আর সবুজ শাকসবজিতে। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে কি, আমাদের মূল খাদ্য কিন্তু ভাত বা আটা, ময়দা। এটা ভাত, আটা, ময়দা কিন্তু সেই অর্থে ওইভাবে আয়রন থাকে না। তো এই নলেজটাও তো তাদের নেই। আমরা কিন্তু মূলত ভাত খাই, দেখা যাচ্ছে অনেক ভর্তা টর্তা দিয়ে অনেক রকম করে ভাত খাই, কিন্তু এই ফুডটাতে যে আয়রন আছে, এবং সবুজ শাকসবজি কিন্তু খুব অ্যাভেলেবল, গ্রামে গঞ্জে আনাচে কানাচে কচু শাক এগুলো তো পাওয়াই যায়। তো ওই নলেজটা যদি ওদেরকে সবসময় আমরা দিতে পারি যে এটাতে আয়রন আছে। 2 নম্বর, আমাদের দেখা যায় কি, আমাদের একটু বায়াস ফ্যামিলি, দেখা যায় ছেলেরা আগে খায়। আমাদের ফ্যামিলিতে কি হয়, গ্রামে গঞ্জে ছেলেরা আগে খায়, তো দেখা যায় যে মাছ, মাংস বা ভালো খাবারটা ওরা খাচ্ছে, লেফট ওভার যে খাবারটা থেকে যায় সেটা কিন্তু মহিলারা খায়। তো এটাও একটু খেয়াল করা উচিত। তারপরে হচ্ছে যে অনেক সময় আমরা বলি যে আয়রন অ্যাবজর্পশনটা বাড়ে কিন্তু ভিটামিন সিতে। তো ওরা যদি, আমাদের কিন্তু প্রচলন আছে যে আমরা লেবু খাই না ভাতের সাথে, ওরকম যদি ওরা জানে যে আয়রন অ্যাবজর্পশন এটা বাড়ে, তারপরে ভাত খাওয়ার পরে চা খেলে, কফি খেলে কিন্তু আয়রন অ্যাবজর্পশন কমে যায়, তাহলে ভাত খাওয়ার পর ওটা না খাওয়া ভালো। তারপরে আরেকটা হয় যে ও যেটা বলছিল যে টিনেজ বাচ্চারাই তো এখন বিয়েও হচ্ছে, প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। 1 নাম্বার, ও জন্ম থেকে টিনেজ পর্যন্ত ওর হয়তো মাসিক খুব বেশি করে ব্লিডিং হতো, জানতো না, ওর রক্তশূন্যতা ছিল, তার মধ্যে সে আনপ্ল্যান্ড একটা প্রেগনেন্সি নিয়ে নিল। তারপরে একটা প্রেগনেন্সি নিয়ে আবার যে 2 বছর 3 বছর পরে একটা বাচ্চা নেবে, সেটাও করে না। আর বার্থ স্পেসিংটা অত ডিলে হয় না, দেখা যায় ঘন ঘন বাচ্চা নিয়ে যাচ্ছে। ওর বডিটা রিকভার করতে, ফুল আয়রন রিকভার করতে আমরা বলি যে 2 বছর লেগে যায় একটা বাচ্চা হওয়ার পরে, ওরা সেই স্পেসিং দেয় না, যার ফলে ওদের যে জন্ম থেকে পরের থেকে কৈশোর অবস্থায় যে একটা রক্তশূন্যতা ডেভেলপ করলো সেটা চলতেই থাকে। তারপরে দেখো প্রেগনেন্সিতে যেটা হয়, ডেলিভারির টাইমে দেখা যায় যে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। তো একটা যার ব্লাড হিমোগ্লোবিন লেভেল সাপোজ 12, তার যদি রক্তক্ষরণ হয় সে যেভাবে টলারেট করতে পারবে, যার হিমোগ্লোবিন 6 তার যদি রক্তক্ষরণ হয় সে তো টলারেট করতে পারবে না। তো তখনও দেখা যায় যে এই রক্ত স্বল্পতার কারণে মা মারা যাচ্ছে, মা সাফার করছে, বাচ্চারা বললাম যে প্রিম্যাচিউর হচ্ছে, লো বার্থ ওয়েট হচ্ছে। সুতরাং এই একটা হচ্ছে যে আমাদের দারিদ্রতা আছে, সেটার পরেও যদি নলেজটা থাকে তাহলে কিন্তু এটাকে আমরা কাভার করতে পারি। আপনি ডেলিভারির আগে বলছিলেন যে অনেক মায়েদের রক্তক্ষরণ হয়। আমরা বিভিন্ন পরিসংখ্যানে কিন্তু দেখেছি যে বাংলাদেশে রক্তক্ষরণের জন্য কিন্তু অনেক নারীরা মৃত্যুবরণ করছে। তো এক্ষেত্রে আসলে একজন গাইনোকোলজিস্ট হিসেবে আপনার কাছে কি মনে হয় যে কোন জায়গাটা আসলে আমাদের গ্যাপ রয়েছে, যেই গ্যাপটাকে আমরা পূরণ করতে পারলে মায়েদেরকে আমরা এই বিষয়ে সচেতন করতে পারবো বা মৃত্যু হারটা আমরা কমাতে পারবো? আসলে আগে তো আমরা সারাক্ষণ একটা বলতে থাকি যে WHO কিন্তু আমাদের বলে দিছে যে প্রেগনেন্সিতে অ্যাটলিস্ট 4টা থেকে 5টা হেলথ চেকআপ হওয়া উচিত। 4টা থেকে 5টা হেলথ, আগে বলতো 4টা, এখন বলছে যে 5টা হেলথ চেকআপ হওয়া উচিত। তো যখন ওরা অ্যান্টিনেটাল চেকআপে আসবে তখন তার আমরা তো হিমোগ্লোবিনটা বাড়ায় রাখবো। মোরওভার আমরা আগে থেকে আইডেন্টিফাই করতে পারবো যে এই মাটা, অনেক মা আছে যে ওদের ডেলিভারির সময় রক্তক্ষরণ বেশি হবে, যেমন যদি কারো টুইন প্রেগনেন্সি থাকে, অথবা কারো যদি আগেই মানে ডিউরিং প্রেগনেন্সি যদি রক্তক্ষরণ হয়, মানে অ্যান্টিপার্টাম ব্লিডিং যদি কারো হয়, তার কিন্তু ডেলিভারির পরে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে, অথবা কোনো মায়ের ম্যালনিউট্রিশন থাকে। আর আমরা সারাক্ষণ আয়রন বলছি, কিন্তু একটা হিমোগ্লোবিন তৈরি হতে গেলে কিন্তু ফলিক অ্যাসিডও লাগে। আমরা কিন্তু ফলিক অ্যাসিডটা দিতে চাই প্রেগনেন্সিরও 3 মাস আগের থেকে। আমরা বলি 3 মাস ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু আপনারা দিয়ে থাকেন। ফার্স্ট ট্রাইমেস্টারেরও 3 মাস আগের থেকে, প্রি প্রেগনেন্সি পিরিয়ড থেকে ফলিক অ্যাসিড দিতে বলি। তাহলে যদি একটা মা ফলিক অ্যাসিড খায় প্রি প্রেগনেন্সি পিরিয়ডে, ডিউরিং প্রেগনেন্সি আয়রন খায়, এবং ভিটামিন B12 ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই মাল্টিভিটামিন যদি আমরা দিই, তাহলে একটা মাকে আমরা রেডি করলাম। এবং অনেক মায়ের আছে যে অনেক সময় ডায়াবেটিস থাকে, বড় বাচ্চা হয়, সেই মাটারও কিন্তু রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আমরা আগের থেকে যদি ঝুঁকিপূর্ণ মাটাকে আইডেন্টিফাই করতে পারি যে এই মাটার রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা আছে, এবং তাকে যদি হসপিটালে ডেলিভারি করবে, তাহলে আমরা এটা প্রিভেনশন করতে পারি। আপনি যেটা বললেন যে হাই রিস্ক প্রেগনেন্সি বা ঝুঁকিপূর্ণ আসলে গর্ভবতী মা কারা, সেটাকে আসলে আইডেন্টিফাই আগে করতে হবে। কারা আসলে
আসলে হতে পারে সেটি জানার চেষ্টা করবো। একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর ফারজানা, আপনার কাছে একটু জানতে চাইবো এখন, যেমনটি ডক্টর রাশিদা বলছিলেন যে ঝুঁকিপূর্ণ মা কারা, সেটা যদি আমরা একটু আইডেন্টিফাই করতে পারি সেক্ষেত্রে রক্তক্ষরণ বা এনিমিয়া জনিত যে সমস্যাগুলো সেগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। আপনি যদি আমাদেরকে বলতেন যে লক্ষণগুলো আসলে কি কি হতে পারে। আসলে ঝুঁকিপূর্ণ মা বলতে আমরা দুই ভাগে এটা চিন্তা করতে পারি। কিছু কিছু মা আগে থেকে কিছু ডিজিজে আক্রান্ত, তারা আগে থেকে চিহ্নিত, তারা ঝুঁকিপূর্ণ। আবার প্রেগনেন্সি পিরিয়ডে যে একটা মা যে কোনো সময় কিন্তু একটা ঝুঁকিতে পড়তে পারেন। সুতরাং আমরা দুইভাবে আসলে এটাকে ম্যানেজ করতে পারি। অর্থাৎ যারা আগে থেকেই জানেন যে সে রক্ত স্বল্পতায় ভুগছে অথবা সে থ্যালাসেমিয়া, এটাও কিন্তু একটা এনিমিয়ার কারণ, যেটা মানে যেটা প্রিভেন্টেবল থ্যালাসেমিয়া। সো আমরা যদি এই ধরনের আগে থেকে প্রেডিক্ট করার এরকম কেস থাকে যেগুলো নোন, যে সে আগে থেকে তার রক্ত স্বল্পতা আছে বা তার থ্যালাসেমিয়া আছে বা সে একটা ক্রনিক ডিজিজে ভুগছে লাইক কিডনি ডিজিজ অথবা তার ডায়াবেটিস আছে, তো এরকম যাদেরকে আমরা আগে থেকে জেনে থাকি যে তাদেরকে আমরা আগে থেকেই ওভাবে চিহ্নিত করে এবং ফ্রিকুয়েন্ট অ্যান্টিনেটাল চেকআপে আসতে হবে। আসলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা, তারা প্রি প্রেগনেন্সি একটা প্ল্যানিংয়ের মধ্যে যাবেন, তাদের সব বডি চেক করবেন, এভরিথিং ওকে, দেন তারা প্রেগনেন্সিতে যাবেন এবং তারা ঘন ঘন অ্যান্টিনেটাল চেকআপে যাবেন। আর প্রেগনেন্সি পিরিয়ডে যেটা আপা বলছিলেন যে অ্যাটলিস্ট WHO বলেছে যে 4টা থেকে 5টা ভিজিটে থাকতে হবে এবং এই ভিজিটগুলোতেই আমাদেরকে প্রত্যেক ভিজিটেই কিন্তু প্রথম অ্যান্টিনেটাল চেকআপে কিন্তু আমরা সিবিসি করতে দিই, একটা কমপ্লিট ব্লাড গ্রুপ করতে দিচ্ছি। সেটা দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে তার রক্ত স্বল্পতা আছে কিনা, এবং যাদের এরকম আছে রক্ত স্বল্পতা তাকেই আমরা হাই রিস্ক হিসেবে চিহ্নিত করতে পারি। এরপরে আসে পরের ভিজিটে যখন আসবে তখন আমরা প্লাসেন্টা কোথায় আছে দেখে থাকি, বাচ্চা গ্রোথ দেখে থাকি। তখন যদি যাদের একটু একটু ব্লিডিংয়ের ইতিহাস থাকে তাদেরও আমরা যেটা অ্যান্টিপার্টাম হেমোরেজ, তাদেরকে তখন প্লাসেন্টা আমরা দেখে আলট্রাসাউন্ডে বুঝতে পারি যে তার রক্ত প্লাসেন্টাটা নিচে আছে, তাদের পরবর্তীতে রক্ত স্বল্পতা হওয়ার চান্স থাকে। সো তাদেরকেও আমরা ওভাবে চিহ্নিত করতে পারি। অথবা প্রেগনেন্সি দেখা যাচ্ছে সে অতিরিক্ত বমি করছে, খেতে পারছে না, সো তারাও অনেক সময় দেখা যাচ্ছে এনিমিয়াতে ভুগছে। সুতরাং প্রেগনেন্সি পিরিয়ডে এবং আগে থেকে এই দুই সময়ই আমরা কিন্তু আসলে হাই রিস্ক প্রেগনেন্সিগুলোকে চিহ্নিত করতে পারি এবং তাদেরকে আমরা মনিটর করবো খুব ক্লোজলি এবং তাদেরকে মাথায় ঢুকিয়ে দিতে হবে যে তুমি হচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ মা, তোমাকে বেশি ডাক্তার কাছে আসতে হবে, তুমি এই ধরনের সিমটম দেখলে তুমি আগে আগে আসবে। এবং পরিবারের প্রত্যেককে আসলে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট। নিশ্চয়ই চিকিৎসকের পক্ষ থেকে অর্থাৎ আপনাদের দিক থেকে রোগীকে কাউন্সিলিং করাটা নিশ্চয়ই অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই। কাউন্সিলিং এমন একটা জিনিস যেখানে আপনি যখন একটা ইনফর্মড একটা জিনিস তাকে জানাবেন, প্রত্যেকটা জিনিস সম্পর্কে ডিটেলস বলবেন, তখন কিন্তু তার মধ্যে তার কিছু মিথ থাকতে পারে, ভুল ধারণা থাকতে পারে। বাংলাদেশে কিন্তু এটা খুবই বেশি। গ্রামেগঞ্জে দেখা যাচ্ছে শাশুড়ি বউকে কম খেতে দেয়, কারণ একটা বড় বাচ্চা হবে তখন তার ডেলিভারি নর্মাল হবে না, সুতরাং আগে থেকে কম খেতে দেয়। এ ধরনের অনেক কিছু কিন্তু, এবং প্রেগনেন্সিতে আরও আছে যে খাবারের ব্যাপারেও অনেক ধরনের মিথ আছে। তো মা যদি আগে থেকে রক্ত স্বল্পতা থাকে, মিথের পাশাপাশি কিছু মিসকনসেপশন বা আমরা ল্যাক অফ নলেজ বলতে পারি, যেমনটি ডক্টর রাশিদা কিন্তু বলছিলেন যে তারা আয়রন সমৃদ্ধ খাবার খাচ্ছেন কিন্তু তার সঙ্গে কিন্তু ভিটামিন সি বা লেবুটা খাচ্ছেন না, যেটা আমরা জানি যে উইদাউট ভিটামিন সি কখনোই কিন্তু আয়রন অ্যাবজর্পশনটা প্রপারলি হয় না। কিন্তু খাবার আসলে কি আমাদের দেশে কিন্তু আসলে অনেক ধরনের, গ্রামে গঞ্জে বলবো, যদি আমি শহরের তো একটা অন্যরকম ব্যাপার, তো অ্যাভেলেবেল আছে, বাট কীভাবে রান্না করতে হবে, কুকিং প্রসেসটা, অতিরিক্ত রান্না করলে তো ভিটামিন সি চলে যাচ্ছে বা আয়রনটাও নষ্ট হয়ে যাচ্ছে। সো কুকিং প্রসেস কীভাবে করবে, কোন ধরনের শাকসবজি খেতে হবে, খাবারের আগে সাধারণত অনেকে দেখা যাচ্ছে যে ভেজিটেবল যেটা খাচ্ছে সেটা খুব বেশি এমনভাবে তেল মশলা দিয়ে রান্না করে ওটার আসলে কোনো গুণ থাকে না, এবং খাবারের পরে লেবু খাবারের সাথে খাওয়া যেটাতে আয়রনে অ্যাবসর্ব করবে, সেটা একটা ইম্পর্টেন্ট অবশ্যই ইস্যু। সুতরাং আমাদেরকে ওভারঅল অ্যাসেসমেন্টে বা আমরা যখন কাউন্সিলিং করবো আমাদের এই পয়েন্টগুলোকে তাদের রাখতে হবে যে ডেফিসিয়েন্সি কেন হয়, কী কী খাবার খেলে সেটা প্রতিরোধ করা যাবে, কীভাবে টেস্ট করতে হবে, কখন ডাক্তারের কাছে যেতে হবে, এবং সব কিছু ওভারঅল। আমরা কিন্তু আবার আয়রন সাপ্লিমেন্টও দিয়ে দিই আমরা প্রেগনেন্সি পিরিয়ডে, বিকজ তখন আসলে ডিমান্ডটা বেশি থাকে দেখে। তো ওভারঅল আমাদেরকে আসলে 360 ডিগ্রি তাদেরকে আসলে আমাদেরকে কাউন্সিলিং। আচ্ছা, অর্থাৎ সঠিক আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি আপনারা সাপ্লিমেন্টও সাজেস্ট করে থাকেন। আমি ডক্টর রাশিদা আপনার কাছে জানতে চাইবো এখন, যেহেতু সাপ্লিমেন্টের বিষয়টা আসলো, আয়রন সমৃদ্ধ যে ট্যাবলেটগুলো রয়েছে সেটি আসলে আপনারা
প্রেগনেন্সির কত মাস থেকে কত উইকস থেকে শুরু করেন, কতদিন থেকে আয়রনটা হয়? আসলে দিই কি ফার্স্ট ট্রাইমেস্টারে তো প্রথম 3 মাসে তো ওদের খুব বমি থাকে, তো তখন আমরা আসলে অ্যাকচুয়ালি আয়রনটা দিই না বা বইপত্রও বলে না। প্রথম 3 মাস আমরা শুধুমাত্র ফলিক অ্যাসিড Folic দিই, acid থাকে। 3 মাসের পর থেকে আয়রন দিই। আয়রন সাধারণত আমরা একটা ট্যাবলেট এভরিডে খেতে বলি। তো এরকম দেখা যায় যে 1 গ্রাম হিমোগ্লোবিন বাড়তে 2 to 3 উইকস লাগে, 2-3 সপ্তাহ লেগে যায়, প্রায় ধরো 1 মাস লাগে 1 গ্রাম হিমোগ্লোবিন বাড়তে। তো সেটাও আবার আসলে আমরা লেভেল করি, যার মানে খুব হালকা রক্তশূন্যতা তাদেরকে আয়রন ট্যাবলেট দিই, কিন্তু যার অনেক বেশি রক্তশূন্যতা বা খুব ডেলিভারি টাইমের কাছাকাছি চলে আসছে, সাপোজ ওর 1 মাস পরে ডেলিভারি হবে, ওর হিমোগ্লোবিন আছে এখন 6-7, তখন কিন্তু আমরা আয়রন ট্যাবলেট দিয়ে কাভার করতে পারি না, তখন আয়রন ইনজেকশন দিই। আবার এরকমও আছে যে হিমোগ্লোবিন 5 এরকমও পাই, তখন তো আমরা আয়রন ইনজেকশন দিলে তো ম্যাম এই জায়গাটা আমার একটা প্রশ্ন রয়েছে যে প্রেগনেন্সিতে হিমোগ্লোবিনটা ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশের নারীদের মনে হয় 11 থাকে, কিন্তু প্রেগনেন্সিতে সেটা কিন্তু 10-এ চলে আসে এবং কারো কারো ক্ষেত্রে সেটা আরো নিচে চলে 9-8 যায়, যেমনটা আপনি বললেন 5-6-এ চলে আসে। এটার কারণটা আসলে কি? ওই তো ইনক্রিজ ডিমান্ড, প্রেগনেন্সিতে তো ওর ডিমান্ড বেশি। আর প্রেগনেন্সিতে অ্যানিমিয়াটা যে হয় সেটার কিন্তু একটা মানে ফিজিওলজিক্যাল কজ আছে, যে স্বাভাবিকভাবে হয়, যে আমাদের বডিতে তো প্রচুর চেঞ্জ হয় প্রেগনেন্সিতে। তো প্রেগনেন্সিতে হয় কি রক্তের তরল অংশটা বেড়ে যায় আর হিমোগ্লোবিনটা কমে যায়, সেই জন্য একটা হিমোডাইলুশন হয়, এটাও একটা অ্যানিমিয়ার কারণ। আর হচ্ছে ওই এতক্ষণ যেটা আমরা বলছিলাম যে ওদের ফল্টি ডায়েটারি হ্যাবিট, ওরা ঠিক মতো কোনটা খাবে কি খাবে হয়তো বুঝে না, সেই জন্য যে ওরা আমরা শস্য দানা বেশি খাই বললাম না, যে ভাত চাল মানে ময়দা আটা এই সমস্ত, এগুলোতে তো অত আয়রন থাকে না। তো আমি যেটা বলছিলাম যে আমরা আয়রন ইনজেকশনও দিই, আবার অনেক সময় যখন অনেক বেশি রক্ত স্বল্পতা থাকে তখন আমরা ব্লাডও দিতে হয় আমাদের। তো এই জিনিসগুলো, আবার আয়রন ট্যাবলেটের একটা প্রবলেম আছে যে ওটা খেলে একটা বমি বমি একটা নসিয়া বমি বমি ভাব লাগে, ওরা অনেক সময় টলারেট করতেও পারে না, সেই জন্য ফার্স্ট ট্রাইমেস্টারে সাধারণত আমরা আয়রন ট্যাবলেট সাজেস্ট করি না। সেকেন্ড মানে 3 মাসের পর থেকে আয়রন দেই, থ্রু আউট প্রেগনেন্সি দিতে থাকি, বেশি ডেফিসিয়েন্সি থাকলে আমরা ইনজেকশন ফর্মে যাই অথবা ব্লাড দিই। আচ্ছা, অনেক পেশেন্টরা কিন্তু কমপ্লেন করে থাকে বা গর্ভবতী মা যারা রয়েছে তারা কমপ্লেন করে থাকে যে আয়রন ট্যাবলেট খাওয়ার সাথে সাথে তাদের কনস্টিপেশনটা শুরু হয়। কনস্টিপেশনও হয়, আবার অনেকে কমপ্লেন করে ডায়রিয়া হয়, তারপরে পেট ভরা ভরা লাগে, একটা অ্যাসিডিটি হয় এটা, এবং অনেকে এটার জন্য এত কমপ্লেন করতে থাকে যে তারা খেতেই পায় না। তো ওরকম যে যারা ম্যাল অ্যাবজর্পশন, অনেকে কিন্তু ম্যাল অ্যাবজর্পশন আয়রন অ্যাবজর্পশন করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনজেকশনে যাই। ম্যাম অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে গর্ভবতী মা যারা রয়েছে তারা আয়রন সমৃদ্ধ যে সাপ্লিমেন্টগুলো রয়েছে সেগুলো তারা নিচ্ছে, পাশাপাশি কিন্তু আয়রন সমৃদ্ধ খাবারও খাচ্ছে। এক্ষেত্রে কি মানে অতিরিক্ত আয়রন খাবার কারণে কোনো টক্সিসিটি হবার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? না, আসলে অ্যাকচুয়ালি আয়রন টক্সিসিটি জিনিসটা হয় না কেন, আমাদের বডিটা এত সুন্দর করে তৈরি, ধরো তোমার আয়রন বডিতে কম আছে তখন অ্যাবজর্পশন বেশি হবে, আমরা যে খাবার খাচ্ছি সেখান থেকে অ্যাবজর্পশন বেশি হবে। আয়রন টক্সিসিটি হয় না। টক্সিসিটি আসলে আমরা কিছু ভিটামিনের বেলায় বলতে পারি, যেমন ফ্যাট সলিবল যে ভিটামিনগুলা এ ডি ই কে, এই ভিটামিনগুলোতে টক্সিসিটি হয়, কিন্তু আয়রনে টক্সিসিটি হয় না। আয়রনের একটা টক্সিসিটি হতে পারে, আমরা অ্যানিমিয়া নিয়ে যখন কথা বলছি, থ্যালাসেমিয়া কিন্তু এখন একটা ইম্পর্টেন্ট ইস্যু। থ্যালাসেমিয়াতে কি হয়, আমাদের রক্তকণিকা কিন্তু আরবিসি আমাদের বডিতে 120 দিন পর পর ভেঙে যায় অটোমেটিক, কিন্তু যাদের থ্যালাসেমিয়া তাদের 80 দিন পর পর ভেঙে যায়। তাহলে ওই রক্তকণিকা ভেঙে গেলেও কিন্তু ওটা থেকে আয়রন বের হয়, সেক্ষেত্রে আয়রন বডিতে জমা থাকে। সেই থ্যালাসেমিয়ার পেশেন্টকে যদি আমরা আয়রন দিই সেখানে আয়রন টক্সিসিটি হতে পারে, যেটাকে বলে হিমোসিডারোসিস, হিমোক্রোমাটোসিস। ওই জিনিসগুলো কিন্তু নর্মাল হিউম্যান বিং এর হবে না, ওটা থ্যালাসেমিয়ার পেশেন্টের আয়রন টক্সিসিটি হতে পারে। যেহেতু আপনি বললেন যে থ্যালাসেমিয়ার পেশেন্টদের জন্য কমপ্লিকেশনসটা একটু ভিন্ন রকম হতে পারে, সেই ভিন্ন রকমটা কীরকম এবং তাদের ট্রিটমেন্ট কি হতে পারে সেটা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর রাশিদা ম্যাম, আপনি বলছিলেন যে থ্যালাসেমিয়ার পেশেন্টদের জন্য কিছুটা কমপ্লিকেশনস হতে পারে এবং সেটা একটু ভিন্ন হতে পারে। সেই উত্তরটা আমি ডক্টর ফারজানা আপনার কাছে একটু জানবো যে আসলে থ্যালাসেমিয়ার পেশেন্টদেরকে আপনারা আসলে কীভাবে ডিল করে থাকেন যেন তাদের আয়রনের ঘাটতি না হয় এবং ডেলিভারির সময়টাতে যেন কোনো কমপ্লিকেশনস না হয়।
ধন্যবাদ। থ্যালাসেমিয়া আসলে একটা জেনেটিক ডিজিজ আমি বলবো। এখানে আসলে জেনেটিক্যালি দেখা যাচ্ছে যে আমাদের শরীরে যে হিমোগ্লোবিনের দুটো পোর্শন থাকে, একটা হিম পোর্শন একটা গ্লোবিন পোর্শন। তো যারা থ্যালাসেমিয়া আক্রান্ত তাদের গ্লোবিন চেইনটাতেই প্রবলেম থাকে। সো একটা ডিফেক্টিভ আরবিসি থাকে, রেড সেল থাকে। সো এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই রেড সেল অ্যাবনর্মাল থাকার জন্য সেটা ব্রেকডাউন হয়। সো এদের হেমোলাইসিস হচ্ছে, এদের এনিমিয়া হচ্ছে, এবং সেই সাথে অনেক সময় দেখা যাচ্ছে যে আয়রনের অংশটুকু বাড়তে থাকে। তো এদের ক্ষেত্রে আসলে আমাদের একটু ভিন্নভাবেই চিন্তা করতে হয় যারা থ্যালাসেমিয়া আক্রান্ত। এবং থ্যালাসেমিয়া আসলে দুই রকম, আবার একটা হলো ক্যারিয়ার আর একটা হচ্ছে সে নিজেই ডিজিজে আক্রান্ত। যারা ক্যারিয়ার অর্থাৎ যারা এটার ক্যারি করতেছে, এটা ট্রেড বা ক্যারিয়ার যেটাই বলি, তাদের ক্ষেত্রে আসলে প্রেগনেন্সিতে দেখা যাচ্ছে খুব যে রক্ত স্বল্পতা খুবই ভয়ঙ্কর লেভেলে, ওই লেভেলে হয় না। হ্যাঁ, তবে সেকেন্ড ট্রাইমেস্টারে গেলে তাদের রক্ত স্বল্পতাটা একটু বাড়ে। এদের ক্ষেত্রে আমরা প্রথম ট্রাইমেস্টারে ইউজুয়ালি ফলিক অ্যাসিড দিয়ে থাকি। সেকেন্ড ট্রাইমেস্টারে গেলে আসলে তখন ওই মাত্রাটা দেখতে হয়। আমরা সাধারণত সেরাম ফেরিটিন লেভেলটা দেখি। যদি ফেরিটিন লেভেলটা কম থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকে আয়রন দিতে পারি। বাট যদি সেরাম ফেরিটিন লেভেল দেখা যাচ্ছে বেশি, সেক্ষেত্রে আসলে আমরা আয়রন দিতে পারি না। পুরো প্রেগনেন্সিতেই আমরা তাদেরকে ফলিক অ্যাসিড দিয়ে থাকি। এবং যদি প্রয়োজন হয়, আমাদের আসলে টার্গেট সবসময় থাকে হিমোগ্লোবিন লেভেলটাকে 10 রাখতে। তো বিলো 10 হয়ে গেলে তখন আমরা তাদের ক্ষেত্রে আমরা ব্লাড দেওয়ার জন্য আসলে বলি, কারণ ব্লাডই তখন তার এটাকে মানে কম্পেনসেট করতে পারবে এই সমস্যাটাকে। এবং থ্যালাসেমিয়া আসলে একটা আলাদা বিষয়। এবং থ্যালাসেমিয়া নিয়ে যখন কোনো মা যদি প্রেগনেন্সি নিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার রক্ত দেখা যাচ্ছে পুরো প্রেগনেন্সিতে অনেক কয়বারই তাকে ব্লাড নিতে হচ্ছে, রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন, অনেক ধরনের কমপ্লিকেশন। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন হচ্ছে যে থ্যালাসেমিয়ার একজন নারী যখন গর্ভবতী হতে চাচ্ছেন অর্থাৎ কনসিভ করতে চাচ্ছেন, তার আগে যদি কখনো উনি জানতে পারেন যে তার হিমোগ্লোবিনটা বা আয়রনটা ফেরিটিনটা কম আছে, তখন কি আপনার প্রেগনেন্সিটাকে পজ করে রাখতে বলেন? হ্যাঁ, অবশ্যই। থ্যালাসেমিয়া একটা প্রিভেন্টেবল ডিজিজ ইন দ্যাট সেন্স যে প্রেগনেন্সির আগে কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফের দুজনেরই কিন্তু আমরা টেস্ট করতে পারি। দেখা গেল ওয়াইফ উনি জানেন যে উনি থ্যালাসেমিয়া আক্রান্ত এবং উনি থ্যালাসেমিয়া ক্যারিয়ার, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ওয়াইফ যদি থাকে থ্যালাসেমিয়া ক্যারিয়ার, আমরা হাজব্যান্ডের ব্লাড তখন হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে দেখতে চাই। কারণ হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই যদি দেখা যায় যে ক্যারিয়ার, সেক্ষেত্রে কিন্তু অনাগত সন্তানের মধ্যে 25% চান্স থাকে ডিজিজ হওয়ার। এবং যারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত যে সমস্ত বাচ্চারা থাকে ডিজিজ প্রসেসে, তাদের কিন্তু একদম জন্মর পর থেকে দেখা যাচ্ছে তাদের ব্লাড ট্রান্সফিউশন দিতে হয় রিপিটেড, এবং তাদের লাইফ কিন্তু বেশি দিন যায় না, এক্সপেক্টেন্সি খুবই কম। সুতরাং আমরা যদি আগে থেকে বিফোর প্রেগনেন্সি যদি তারা প্রি প্রেগনেন্সি চেক আপে আসেন এবং মা জানেন যে উনি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার, সো সেক্ষেত্রে আমরা হাজব্যান্ডকে করলাম, তখন কিন্তু প্রেগনেন্সি প্ল্যানিংটা অনেক ইজি হয়ে থাকে। কারণ আমরা অ্যান্টিনেটাল পিরিয়ডেও কিন্তু ডিটেক্ট করতে পারি কিছু টেস্টের মাধ্যমে যে বাচ্চা আসতেছে সেও ডিজিজের মধ্যে আছে কিনা। তো আমরা সাধারণত দেখা যায় 11 থেকে 14 উইকস এই পিরিয়ডে আমরা কিন্তু অ্যামনিওসেন্টেসিস করতে পারি। তারপরে আমরা তার মানে টেস্ট করে আমরা পেটের থেকে পানি নিয়ে ডিটেক্ট করার চেষ্টা করি যে বাচ্চারও আছে কিনা। যদি দেখা যাচ্ছে যে বাচ্চার প্রবলেম আছে, বাচ্চাও ডিজিজে আছে, সেক্ষেত্রে আসলে আমরা অনেক সময় কাউন্সিলিং করে টার্মিনেশন চিন্তা করতে পারি। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে থ্যালাসেমিয়া একটা বার্ডেন। বাবা মার পক্ষে প্রত্যেক মাসে মাসে বা 2-3 মাস পরে ব্লাড দেওয়া, এটা আসলে অনেক একটা ইকোনমিক্যাল একটা বার্ডেন। বাট যদি দেখা যাচ্ছে না বাচ্চাটা মায়ের মতোই হয়তো বা ক্যারিয়ার, তাহলে কিন্তু তখন প্রেগনেন্সিটা সে নিতে পারে। এবং তাদের ক্ষেত্রে আমরা পুরো প্রেগনেন্সিতেই খুব ফ্রিকুয়েন্টলি চেক আপে আসতে বলি, এবং পরবর্তীতে আমরা অ্যানোমালি স্ক্যান করেও দেখার চেষ্টা করি যে তার রক্ত স্বল্পতার জন্য বাচ্চার উপরে কোনো ইফেক্ট হচ্ছে কিনা, গ্রোথ ঠিকমতো হচ্ছে কিনা। কথা আমরা একটা খুব ক্লোজ মনিটরিং এই ধরনের পেশেন্টগুলোকে রাখা হয়ে থাকে। এবং আফটার কারেকশন তখনই আপনারা নিশ্চয়ই কনসিভ করার কথা? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই আমাদেরকে কারেকশন করতে হবে। আমরা সাধারণত আগে থেকে যদি আমাদের কাছে আসলে আমরা তো মাত্রা দেখে আসলে কারেকশনটা ব্যাপার থাকে। সো আমরা তখন দেখা যাচ্ছে আগে থেকে তাকে ফলিক অ্যাসিড দিচ্ছি, তাকে চেক করছি, যখন দেখা যাচ্ছে তার হিমোগ্লোবিন লেভেল স্বাভাবিক আসছে তখন আমরা তাকে, এবং খাবারের ব্যাপারেও তাদের ক্ষেত্রে আসলে এক্সট্রা আমাদেরকে যত্নবান হওয়ার জন্য মানে তাদেরকে অ্যাডভাইস দেওয়া হয়ে থাকে। সুতরাং তখনই তারা প্রেগনেন্সি আসলে নিতে পারবে। এবং প্রেগনেন্ট হলে তখন তো ওই টেস্টগুলো কথা বললাম যে এটা করে আমরা ডিটেক্ট করতে পারি। আচ্ছা, ডক্টর রাশিদ আপনার কাছে জানবো, যেমনটি ডক্টর ফারজানা কিন্তু বলছিলেন যে শুধুমাত্র যে আয়রন সমৃদ্ধ খাবার কম খাওয়ার কারণে বা থ্যালাসেমিয়া এটার জন্য যে আসলে তাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হতে পারে তা কিন্তু নয়। আপনি কিন্তু কৃমির কথাও বলছিলেন, কৃমি ছাড়াও আর কি কি কারণ আসলে? অনেক কারণে অ্যানিমিয়া হতে পারে। একটা হলো যে কারো যদি ব্লিডিং থাকে, যে কোনো মেয়ের যদি অতিরিক্ত মাসিক হয় তার একটা রক্তশূন্যতা হতে পারে। কারো যদি পায়েস থাকে, অর্শ থাকে, তাহলে পারেক্টাল ব্লিডিং থাকলে হতে পারে, অথবা কারো ইন্টারনাল কোনো ব্লিডিং আছে, অথবা কারো যদি কোয়াগুলেশন কোনো ডিফেক্ট থাকে, হ্যাঁ, তাহলেও অ্যানিমিয়া হতে পারে। তারপরে কারো যদি
অ্যাবজর্পশনে খাদ্যনালীতে কোনো অসুখ থাকে, যে আয়রন অ্যাবজর্পশনটা ঠিক মতো হলো না, তারও অ্যানিমিয়া হতে পারে। তো এরকমভাবে একটা হলো যে উপাদান কমের জন্য অ্যানিমিয়া হচ্ছে, আরেকটা হলো যে রক্তটা ভেঙে যাচ্ছে সেজন্য অ্যানিমিয়া হচ্ছে, আরেকটা হচ্ছে যে অ্যাবজর্পশন হচ্ছে না সেজন্য অ্যানিমিয়া হচ্ছে। এরকম বিভিন্ন কারণেই অ্যানিমিয়া হতে পারে। আচ্ছা, আমরা আসলে বিষয়গুলো কখন আসলে না এত বিস্তারিত ভাবে চিন্তা আর ও যেটা বলছিল যে আমি মানে এই চান্স আমরা সবসময় বলি না যে বিয়ের আগে রক্ত পরীক্ষা করবেন, সেটার মূল উদ্দেশ্য কিন্তু এটা যে একটা থ্যালাসেমিয়া, কোনো মা যদি থ্যালাসেমিয়া মাইনর থাকে সে কখনো থ্যালাসেমিয়া মাইনর মানে বিয়ে করবে না, তাহলে তো ওদের বাচ্চাটার 25% চান্স হয়ে যায় থ্যালাসেমিয়া মেজর। আর থ্যালাসেমিয়া মেজর তো একটা আনএক্সপেক্টেড, আমরা চাই না থ্যালাসেমিয়া মেজর কোনো বাচ্চা হোক। সেই জন্য আমরা বারবার বলতে চাই যে এখন আধুনিক যুগ, মানুষ বিয়ের আগে রক্ত পরীক্ষা করে, কারো যদি থ্যালাসেমিয়া ট্রেড থাকে বা মাইনর থাকে সে অবশ্যই থ্যালাসেমিয়া মাইনর লোক বিয়ে করবে না। এটা একটা যেহেতু আপনি মেসেজ এই আজকে বলতে বিষয়টার কথা চাই। নিয়ে আসলেন যে আসলে বিয়ের আগে রক্ত পরীক্ষা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ এবং সেটার প্র্যাকটিসটা বাংলাদেশে কতটুকু রয়েছে সেটি জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর রাশিদ, আপনি বলছিলেন যে বিয়ের আগে যদি রক্ত পরীক্ষা করা যেতে পারে সেক্ষেত্রে আমরা অনেকটা এই থ্যালাসেমিয়াটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো এবং রক্ত স্বল্পতাজনিত যে কমপ্লিকেশনসগুলো সেগুলোকে আমরা আসলে প্রিভেন্ট করা আমাদের জন্য অনেকটা সহজ হতে পারে। তো বাংলাদেশে এটার প্র্যাকটিসটা আসলে কেমন? আসলে দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে এই প্র্যাকটিসটা নাই বললেই চলে, কারণ আমরা তো গ্রামে গঞ্জে তো নাই, শহরের লোকও মানে তুমি কখনো দেখেছো যে কোনো একটা বিয়ে হচ্ছে তারা ব্লাড টেস্ট করে ডিসিশন নিচ্ছে যে না একে বিয়ে আমরা অন্য কিছু দেখি, কিন্তু ব্লাড টেস্ট করে তো আমরা কখনো ডিসিশন নেই না যে না এই বিয়েটা হবে না। এটা আসলে বাংলাদেশে প্র্যাকটিস নাই বললেই চলে। তাই এক্ষেত্রে আপনার কোনো এক্সপিরিয়েন্স আপনি চাইলে শেয়ার করতে পারেন? এমন কোনো পেশেন্ট কি রয়েছে, যেমন আপনি হয়তো আনম্যারিড একজন পেশেন্ট যার থ্যালাসেমিয়া রয়েছে, সেক্ষেত্রে তাদেরকে আপনি কিভাবে আমরা কাউন্সেলিং করি? একটা হলো যে আমরা কিন্তু বলি যে আত্মীয়র মধ্যে বিয়ে দিবেন না, কাজিন বিয়ে করবেন না, কারণ থ্যালাসেমিয়া তো একটা ফ্যামিলিয়াল ডিজিজ, এটা ফ্যামিলিতে রান করে। হ্যাঁ, তাহলে এটা যদি থাকে সাপোজ, তাহলে তার কাজিনেরও থাকতে পারে, কারণ দুই মা বোন ওদের হয়তো আছে, সেখান থেকে এর আসলো ওর আসলো, তো দুই কাজিনের বিয়ে হলেও কিন্তু হতে পারে। সেই জন্য আমরা কিন্তু আত্মীয়র মধ্যে বিয়ে খুব নিষেধ করি। এবং খুবই দুঃখজনক যে আমার অনেক পেশেন্ট আসে যে ওরা কাজিন, এখন ওরা দুজন আসলে থ্যালাসেমিয়া মাইনর, এখন বাচ্চা একটা বাচ্চা, আমার কিছুদিন একটা পেশেন্ট ছিল, ওর ফার্স্ট বাচ্চাটা থ্যালাসেমিয়া মেজর, এখন ওরা সেকেন্ড বাচ্চা নিবে, অনেক চিন্তা ভাবনা করছে সেকেন্ড বাচ্চা নিবে কি নিবে না। থ্যালাসেমিয়া মেজর, ও কিন্তু বললো যে এদের লাইফ এক্সপেক্টেন্সি খুব কম, 5-7 বছর বাঁচে না, আর বাচ্চাটাও তো খুব কষ্টের, মা বাবার জন্য কষ্ট, বাচ্চার জন্য কষ্ট, এই মাসে মাসে ব্লাড নেওয়া। তো সেকেন্ড বাচ্চাটার জন্য ওদের জন্য মেসেজ যে সেকেন্ড বাচ্চা নেওয়ার সময় হ্যাঁ আমরা এখন একটা টেস্ট করতে পারি যে এই বাচ্চাটা মেজর হবে কিনা। হ্যাঁ, সেটা আমরা প্রেগনেন্সিতে অ্যামনিওটিক ফ্লুইড, ওই ফ্লুইডটা নিয়ে টেস্ট করে বলতে পারি যে এটা মেজর হবে কিনা। যদি মেজর হয় তাহলে এই বাচ্চাটা আমরা নিব না, আর যদি মাইনর হয় সে বাবা মা যেমন তার জীবন চালিয়ে নিতে পারছেন এই বাচ্চাটাও পারবে। মাইনর হলে এই বাচ্চাটা আমরা দুনিয়াতে আনতে চাই, কিন্তু মেজর হলে আনতে চাই না। এটা একটা কারণ ব্লাড টেস্ট করার। আরেকটাও কিন্তু একটা বলতে পারি যে কোনো মায়ের যদি ব্লাড গ্রুপ নেগেটিভ থাকে, তার হাজব্যান্ডের যদি পজিটিভ থাকে, সেক্ষেত্রেও একটা মিসম্যাচড হয়। বাচ্চাটা পজিটিভ হলে একটা ঝামেলা আছে, সেক্ষেত্রে যদি নেগেটিভ ব্লাডের ছেলে বিয়ে করা যায় তাহলেও কিন্তু এই ঝামেলাটা অ্যাভয়েড করা যায়। যাদের বিয়ের আগে এই ধরনের সমস্যাগুলো থাকে তাদেরকে আপনারা প্রপার কাউন্সিলিং এর মাধ্যমে চেষ্টা করে থাকেন যে আমি যেমন বলে দেই যে তারা নিতে পারে। আমি যেমন বলে দেই যে ধরো এই যে তোমার থ্যালাসেমিয়া মাইনর, তুমি অ্যাটলিস্ট তোমার কাজিনের সাথে এই বাচ্চাটাকে বিয়ে দিবা না, এটা যখন আমি পেশেন্ট পাই বলে দিই। জি, ডক্টর ফারজানা, আপনার কাছেও আমার একই প্রশ্ন যে এই ধরনের কোনো পেশেন্ট আসলে আপনি ডিল করেছেন কিনা, বা আসলে কি ধরনের কমপ্লিকেশনস আপনাকে ফেস করতে হয়েছে? আসলে আমি হরহামেশা এই ধরনের পেশেন্ট আসলে ফেস করি, এটা প্র্যাকটিক্যাল লাইফে, আমি ডে টু ডে লাইফে চেম্বারে আমি পাচ্ছি। তো এ ধরনের দেখা যাচ্ছে যে সেদিন আমার চেম্বারে আসছে 2টা বাচ্চাই তার থ্যালাসেমিয়াতে আছে, এবং মার হচ্ছে থ্যালাসেমিয়া, সে মেইনলি ট্রেট, এবং বাবার নাই। তো আমার কাছে যখন ওরা নিয়ে আসলো, মা আবার 3rd টাইম প্রেগনেন্ট,
তো 2 বাচ্চারই তার প্রবলেম আছে, সেটা তারা প্রায় বাচ্চাগুলোর বয়স একটার বোধহয় 4, একটার 6, মানে অনেক দিন পরে কিন্তু তারা করেছে, তারা কিন্তু টেস্ট করতে খুব একটা আগ্রহী থাকে না। তো আমি তখন মাকে বললাম এবং হাজব্যান্ডকেও বললাম যে আপনার ওয়াইফ অলরেডি সেই এরকম 2টা বাচ্চা আছে এবং 2টা বাচ্চাই মেয়ে, তো ওদের তো এখন বিয়ে দিবেন, তো আপনারা যেই ধরনের সমস্যায় হয়তো বা আপনি নর্মাল ছিলেন দেখে আপনার বাচ্চাগুলো হয়তো বা তারা জাস্ট থ্যালাসেমিয়া মাইনর বা ট্রেট হয়েছে, সো কিন্তু যদি এমন হতো আপনার মধ্যেও এটা আছে, তো আপনার বাচ্চাদের তো অ্যাবনর্মাল হতে পারতো, মানে মেজর বা ডিজিজ হতে পারতো। তো সুতরাং আপনি এই বাচ্চাগুলোকে যখন আপনারা বড় হবে, সে তাকে বিয়ে দেওয়ার সময় আপনাদের এই মাথায় রাখতে হবে। তো দেখলাম অনেক ক্ষেত্রে আমাদের এই পরামর্শগুলো আসলে আমরা যদি ঠিক মতো তাদেরকে ইনফর্ম ভাবে দিতে পারি, ইনফরমেশনগুলো, হ্যাঁ পজিটিভ রেসপন্স পাওয়া যায়। তো দেখলাম যে বাবা রাজি হলেন যে হ্যাঁ আমি এটা খেয়াল করব। এটাই আর কি, যে আগে থেকে যদি জানা থাকে সেক্ষেত্রে বিয়ের আগেই আসলে হাজব্যান্ড ওয়াইফের ব্লাড গ্রুপও যেমন আসলে জানা উচিত, এবং পৃথিবীর অন্যান্য দেশগুলোতে কিন্তু সেটা হচ্ছে। এবং বাংলাদেশেও কিন্তু আমরা এই মেসেজটা আসলে আপনাদের মাধ্যমে দিতে চাচ্ছি যে বিয়ের আগে কিন্তু আসলে ব্লাড গ্রুপও যেমন টেস্ট করা উচিত, তার থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা সেটাও আসলে টেস্ট করা যায়। জাস্ট সিম্পল একটা টেস্ট আসলে, এটা করে আমরা যদি একটা ব্লাডের কমপ্লিট ব্লাড কাউন্টের সাথে যদি আমরা যদি ব্লাডের রেড সেল ইন্ডিসেস কিছু বলি, সেটা হলো এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, এই প্যারামিটারগুলো যদি দেখা হয়, তাতে সিম্পল এমসিএইচসি দেখে আমরা বুঝতে পারি যে তার থ্যালাসেমিয়া মানে চান্স আছে কিনা, এবং খুব কম মূল্যের একটা টেস্ট। আচ্ছা, আপনি যদি টেস্টের কথাই বলছেন, আমি ডক্টর রাশিদ আপনার কাছে একটু জানতে চাইবো যে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যখাত থেকে এমন কোনো ব্যবস্থা রয়েছে কিনা যে এই টেস্টটা বিনামূল্যে বা স্বল্প মূল্যে যে কোনো নারীরা করতে পারে? আসলে আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলোতে আসলে বিনামূল্যেই বলা চলে। আমাদের গভর্নমেন্ট হসপিটালে একটা পেশেন্ট যখন আসে, ওরা টিকিট কেটে 10 টাকা বা 20 টাকা দিয়ে টিকিট কাটে, এটা তো বিনামূল্যেই বলা যায়। ওরকম ব্লাড টেস্টও ওরা 30 টাকা 40 টাকা এরকম সিবিসি করতে, এটাকে তো এক ধরনের বিনামূল্যেই বলা যায়। আপনার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ অ্যানিমিয়া নিয়ে এত বিস্তারিত তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। সেই সাথে কিন্তু আপনারা থ্যালাসেমিয়া নিয়ে কিন্তু অনেক বিস্তারিত তথ্য বলেছেন, যেগুলো আসলে আমাদের অভিভাবক যারা রয়েছে, পরিবারের সদস্য যারা রয়েছে, যারা বিয়ে করতে চাচ্ছেন বা কনসিভ করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই মেসেজগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, এবং আমাদের দর্শক যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।